হোটেলে ছেড়ে হোটেলের ভাড়া কত এটা আমরা একটু জানতে চাই। আমাদের উৎসব চলছে এবং তার মধ্যে বিভিন্ন ঘটনাও ঘটছে এবং আমাদের জাতীয় যে রাজনীতি তা তার গতিবিধি অনুযায়ী আসলে এগোচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন। জাতিসংঘ থেকে আমাদের প্রাপ্তি কি আসলে? আমরা যে বিভিন্ন ধরনের ভোটের প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে জাতিসংঘের এই অধিবেশন থেকে বাংলাদেশ কি পেল? আমাকে যদি বলেন, আমি বলবো জাতিসংঘ থেকে আমরা আসলে কিছুই পাইনি। ডক্টর ইউনূস সাহেবের একটা কথা মাথায় রাখতে হবে, ডক্টর ইউনূস সাহেব কিন্তু আসলে আমেরিকার লোক। জন্ম আমাদের এখানে, জন্ম বাংলাদেশে, কিন্তু বেসিক্যালি উনি আমেরিকার লোক। মানে আমেরিকার IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এর বাইরে উনি যাবেন না কখনই। আর যদি ডেমোক্রেটরা যদি ক্ষমতায় থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের লোক হতে পারতেন। যেহেতু ডেমোক্রেটরা ক্ষমতায় আসতে পারে না, রিপাবলিকানরা আসছে, ট্রাম্পের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি এবং দেখিওনি। কিন্তু তারপরে উনি আমেরিকার লোক এবং উনি কখনোই ওনার কোনো কথা কিংবা কাজে এমন কিছু উনি বলবেন না বা করবেন না যাতে নাকি যুক্তরাষ্ট্র দুঃখিত হতে পারে। সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে আমি দিচ্ছি। বড় প্রমাণ হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন, সেই ভাষণে 70টার মতো দেশ কিন্তু ওখান থেকে ওয়াকআউট করেছে। 70টা দেশ। মানে উনি ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন মাইক্রোফোনের সামনে, তখন এক এক করে সবাই ওখানে যারা বসেছিল সবাই উঠে পড়েছে এবং তারা এক এক করে ধীরে ধীরে হেঁটে হেঁটে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, এই লোকগুলি কি জানতো না যে এখন নেতানিয়াহু ভাষণ দিবেন? জানতো। ওটা তো শিডিউল তো সবার সামনে আগেই চলে আসে। পরিকল্পনা তো আগে থেকেই করা। হ্যাঁ, শিডিউল তো আগে থেকে আসে। তার মানে তারা সবাই এখানে বসেছিলেন, ইচ্ছা করে বসেছিলেন। যেই নেতানিয়াহু ভাষণ দিতে দাঁড়িয়েছেন তখন তারা হেঁটে চলে গেছেন। তার মানে অনুপস্থিত থাকা এবং উপস্থিত থেকে বেরিয়ে যাওয়া, দুইটা কিন্তু দুই অর্থ। তারা দেখিয়েছেন যে আপনার কথা আমরা প্রত্যাখ্যান করলাম। একটা হলো শুনলাম না, আরেকটা হলো প্রত্যাখ্যান করলাম। তারা সব প্রত্যাখ্যান করে চলে গেছে। আমাদের যারা প্রতিনিধি ছিল, আমাদের বিশাল বহন নিয়ে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন, উনি কি করেছেন? উনার পুরা টিম এবং কোনো একজন লোক ওই দিন কিন্তু সেই সেশনে উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? ছিলেন না এই কারণে, দুটা কারণে। একটা হলো উনি দেশের লোককে বলতে চেয়েছেন যে নেতানিয়াহুর ভাষণ আমি শুনলাম না। আর আমেরিকাকে বলতে চেয়েছেন, দেখুন আমি আপনার কত অনুগত, আমি কিন্তু নেতানিয়াহুকে বয়কট করলাম না। তো এই যে ওনার যে ডুয়েল গেম, এটা হলো জানেন এক ধরনের চাতুর্য, চতুরতা। এগুলি ঠিক না। এদেশের মানুষ বোঝে। গাজায় এখন যেটা হচ্ছে, ইউরোপীয় কান্ট্রিগুলো যারা নাকি মুসলিম কান্ট্রি না, তারা পর্যন্ত এইখানে কিন্তু তারা ভূমিকা রাখছে। আর আমরা পাকিস্তান তো খুব অলরেডি টুইট করে দিয়েছে ট্রাম্পকে, যে 20 দফা যারা করছেন খুব ভালো করছেন, অমুক তো। আমরা ওই লাইনে যাচ্ছি আর কি। তো যাই হোক, কাজে ওখান থেকে আমরা আসলে কিছুই পাইনি। উনি বিশাল লোকবল নিয়ে গেছেন, যাওয়ার পরে ওখানে কি করছেন না করছেন জানি না। কিন্তু আমি মনে করি জাতি হিসাবে অথবা দেশ হিসাবে আমাদের দেশ কিছুই পায়নি। আমি একটা কথা বলে গেলে শেষ করি। উনি এখন আসছেন, আসার পর দেখবেন ওনারা প্রেস উইং অথবা অন্যরা সবাই নানাভাবে বর্ণনা করার চেষ্টা করবেন কিভাবে ওনারা কি করেছেন, কত অর্জন করেছেন, কি লাভ হয়েছে না হয়েছে, ডিটেল বলবেন। আমি গেলে তার সঙ্গে একটা ছোট্ট ফুটনোট জুড়ে যেতে চাই। আমি ওনাদের কাছে জানতে চাই যে এই যে সফরটা হলো, এই সফরে আমাদের এই রাষ্ট্রীয় তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে তার জন্য একটা হিসাব ওনারা দেন। যদি ওনাদের মেরুদণ্ড থাকে, যদি থাকে সেটা আমরা দেখতে চাই। আপনি একটা ব্রেকআপ সহ একটা হিসাব দেন যে আপনাদের কত টাকা খরচ হয়েছে, আপনারা যে হোটেলে ছেড়ে হোটেলের ভাড়া কত, এটা আমরা একটু জানতে চাই। এই যে আন্দোলন আর ভোটের প্রস্তুতি, আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে মোটামুটি 1 মাসের উপরে ইসলামী সমমনা দলগুলো একটি জোটের মতো করেছে, কিন্তু ওনারা স্বীকার করছেন যে তারা জোট করেছেন। কিন্তু তাদের যে মুভমেন্ট একই ধরনের, যে রাজপথে নেমে তারা জনসংযোগ করছেন, তাদের দাবি এটি। কিন্তু জনসংযোগের মাধ্যমে ওনার অন্তর্বর্তী সরকারের কাছে সময় বা তাদের যে দাবির জায়গাটি পিআর নিয়ে এবং জুলাই সনদ নিয়ে এবং নির্বাচনকে সামনে রেখে এটিতে আলোচনার জায়গা খুঁজতে চাচ্ছেন তারা।
কিন্তু এখানে শনি আর রবিবারে হচ্ছে ইসি থেকে ইতিমধ্যেই বলেছেন এবং 1 মাস এক্সিডও করেছেন যে আমরা আলোচনার সুযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনে বসার। তাহলে আমি শনি রবিবারে ঐকমত্য কমিশনে না বসে রাজনৈতিক দলগুলো বা এই যে 7টি দল তারা আলাদাভাবে রাজপথে কেন নামছেন? এটা কি ভোটের প্রস্তুতি নয়? তারা কি করছেন আসলে? দেখেন, এটা আসলে ভোটের প্রস্তুতি, ভোটের জন্যই তারা যাচ্ছেন। এটা এমন তো নয় যে আপনার পিআর পদ্ধতি না হলে পরে জামাত ইলেকশন করবেন না, তা তো জামাত কথা বলে নাই। কিন্তু জামাত ইলেকশন করবে, অন্যরাও করবে বলে আমার ধারণা। এবং তারা তার ফাঁকে তারা পিআর পদ্ধতি, নির্বাচন পদ্ধতিতে আমি যদি বুঝতে চাই, আপনি বিভিন্ন জায়গায় আলোচনা করেন, জানি আপনার কাছে আসলে বুঝতে চেষ্টা করছি যে আমরা আলোচনা করছি, উনারা বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া যাবেন না, ঠিক আছে, কিন্তু উনারা তো এটাও বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে এটা সুষ্ঠু হচ্ছে না। তাহলে সুষ্ঠু হচ্ছে না আর আমি যাব না, এর মধ্যে পার্থক্য বলে নাই, যেটা বলে নাই সেটা বলে তো লাভ নাই। আমি বলি, তারা কোথাও বলে নাই, জামাত কোথাও বলে নাই যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। তারা এটাও বলে নাই যে পিআর পদ্ধতিতে না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটাও বলে নাই। তারা যেটা বলেছে, তারা বলেছে যে অধিকতর গণতন্ত্রের জন্য সারা দুনিয়াতে পিআর পদ্ধতির একটা জনপ্রিয়তা আছে, প্রায় 91টা দেশে পিআর পদ্ধতি আছে। তারাও মনে করে যে সাধারণ মানুষের কথাটা, এর রিফ্লেকশন আমি যদি পার্লামেন্টে দেখতে চাই, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়াটা সবচেয়ে ভালো, এবং এটার দাবিতে তারা আন্দোলন করতেছেন। এই জায়গাটাতে বুঝতে চাচ্ছি আন্দোলন কেন করতে হবে, রাজপথে কেন নামতে হবে? আলোচনার সুযোগ তো ইসি দিচ্ছে। আচ্ছা, এটা আমাকে না করে ওদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ এই প্রশ্নটা আমিও করি। আমরা বোঝার চেষ্টা করছি যে তারা কেন এটি করছে। এই প্রশ্নটা আমিও বলি, কারণ আমি এটা যখন তারা যুক্তরাষ্ট্রে গেলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ, তখন এই প্রশ্নটা আমিই করেছিলাম যে আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমেরিকায় যাচ্ছেন, আবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলতেছেন যে যারা যাচ্ছেন তারা হলো এই সরকারের অংশীদার, তার মানে আপনারা ভার্চুয়ালি সরকারের অংশীদার, এটা মেনেই যাচ্ছেন। তো প্লেনের মধ্যে 20 ঘন্টা তো জার্নি আসছেন, তারপরে 7-8 দিন একসঙ্গে থাকবেন, আলাপটা তখন করে ফেলে তো হয়। জনগণকে কেন কষ্ট দিচ্ছেন? এটা তো আমারও প্রশ্ন, যে প্রশ্নটা আপনি করলেন আমারও প্রশ্ন। উত্তরটা তারা দিতে পারবেন, উত্তরটা আমি দিতে পারবো না। আমি খালি একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনারা পিআর চাচ্ছেন, পিআর নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমি নিজেও পিআর একভাবে মনে করি যে ভালোই তো, যে সব দলের প্রতিনিধি সংসদে আসতে পারে, মন্দ কি? এটা আমি এইভাবে দেখি এবং আমি এটাকে একভাবে সমর্থনও করি। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথা হলো যে পিআর 91টা দেশে আছে এবং এক এক দেশের পিআর পদ্ধতি এক এক রকম। ইসরায়েল একরকম, ইসরায়েল এবং নেদারল্যান্ড একরকম, আবার আমাদের নেপালে অন্যরকম, মানে আবার জার্মানিতে আরেক রকম। পিআর পদ্ধতির অনেক ভ্যারিয়েশন আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ একটু বলেন যে আপনারা কোন ধরনের পিআর পদ্ধতি চান, অথবা এমন হতে পারে ওইগুলি সব বাদ, আমাদের জন্য আপনারা একটা নতুন ধরনের পিআর পদ্ধতি আবিষ্কার করলেন, হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু অনেক কিছু তো আমরা নতুন করছি, আমরা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট প্রথমে আমরাই করছি পৃথিবীতে, আর কেউ তো করে নাই। কাজে আপনি এটা করেন, অসুবিধা নেই কোনো, কিন্তু জিনিসটা কি সেইটা একটু ডিটেইলে বলেন। ডিটেইলে কেউ বলে না। যত জামাতের লিডার আছে যখন আলাপ করে, তখন ওখানে যদি বিএনপির কেউ থাকে বা অন্য কোনো দলের কেউ থাকে, তারা প্রশ্ন করে ওনাদেরকে যে আপনাদের পিআর পদ্ধতি করবেন, তো ওইখানে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? এই প্রশ্ন করলে আর কোনো জবাব দেয় না, তখন করে সবাই, মানে তারা আসলে প্রিপেয়ার্ড না, তারা কি চায়। তো আমি বলছি না এটা খারাপ, খারাপ হলে এখন উপরে যে সেটা কীভাবে চালাচ্ছে ভাই? আমাদের এখানে যে পদ্ধতি চলে, এটা চলে পৃথিবীতে এই মুহূর্তে 58টা দেশে, আর পিআর পদ্ধতি চলে 91টা দেশে। তাহলে এটা তো খারাপ না, ভালো জিনিস। বাট এই ভালোর মধ্যে আপনি কীভাবে করবেন ডিটেলে বলেন না। এতদিন ধরে চাচ্ছেন, একটা বুকলেট বানিয়ে ফেলান যে আমরা এইটা চাই, আপনার এই সমস্যার এই সমাধান এখানে আছে, তার বলে না। কিন্তু মাঝে মাঝে রিলে দেখি, বিভিন্ন রকম ভিডিওতে দেখি, আসছে আন্দোলন করতে পিআর চাই, পিআর চাই। জিজ্ঞাসা করবে পিআরটা কি? কই যে আমাদের হুজুর জানে। এখন হুজুর কি জানে রে ভাই? চেষ্টা করছি আসলে, আমরা তো অনেকদিন ধরে আলোচনা করছি এই বিষয়গুলো, এবং রাজপথের রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন বা সভা সেমিনার আলোচনা হচ্ছে। বাট বোঝার একটি বিষয় রয়েছে যে আসলে কি কি তারা চাচ্ছেন, এবং রাজপথে নেমে আন্দোলন করার যুক্তিটা ক্লিয়ার করা উচিত তাদের, একদম টু দ্য পয়েন্ট। এই যে একটা দেখবেন, আপনি ইন্টারনেটে দেখবেন গেলে পরে কোনো বিষয় জানতে গেলে FAQ থাকে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এরকম পিআর নিয়েও কিছু FAQ কিন্তু আমাদের আছে,
সবগুলি প্রশ্নের উত্তর আপনারা দেন। প্রথম প্রশ্ন যে স্বতন্ত্র প্রার্থীর কি হবে, এইটার উত্তর দেখি কেউ জানে না। এই পর্যন্ত আমি কারোর কাছে পাইনি এই উত্তর কি। উত্তরটা দেন, আলোচনা করেন, আলোচনা করতে কোনো আপত্তি নাই। আমরা যদি মানে এমন তো না যে যা করে গেছে আমাদের ভাবতে দ্বারা আমরা তাই করব, আমরা চেঞ্জ করতেই পারি, অনেক কিছু চেঞ্জ তো করছি, চেঞ্জ করলে কোনো সময় চেঞ্জে ভয় পাই না। বাট ভয়টা হলো কি, আমি যেখানে ঝাঁপিয়ে পড়তেছি, যে নদীতে আপনি আমাকে ঝাঁপ দিতে বলতেছেন, সেই নদীটার আসলে চেহারাটা কি, সেই নদীর পানি কতটুকু দূষিত, জনাব মাসুদ কামাল, আরেকটি বিষয় যদি বলি, এই অবশ্যই আপনার কথাটি অনেকটাই মানে পরিষ্কার, আমার ধারণা জনগণ ঠিকই বুঝতে পারছে। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে জামাত কিন্তু সেই দল যারা 300 আসনকে মাথায় রেখে ওই সীমানা ভিত্তিক যে নেতা নির্ধারণ করা বা কি মনোনয়ন নির্ধারণ করা কাজটি সবার আগে সম্পন্ন করেছেন, এবং তারা মোটামুটি সাংবাদিকদের সামনে এলানও করছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জায়গাটাতে প্রশ্নটা আসে যে ওনারা যেমন অভিযোগটি করছেন যে বিএনপি পিআর মানলেই তো হয়ে যায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা সমঝোতা হয়ে যায়, এই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন আসে কিনা যে নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেমন করে ইসি ঘোষণা দিয়ে দিয়েছেন, রোডম্যাপ দিয়ে দিয়েছেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে পদক্ষেপ বা ভোটের প্রস্তুতি সেটি কেমন, সেটি তো চলমান। হ্যাঁ চলমানই তো, এখানে কিন্তু পিয়ার কোনো বাধা হচ্ছে না, বাধা হচ্ছে না মানে আমি যেটা বুঝি আর কি, জামাত যেটা করতেছে কি, তারা পিয়ার শব্দটাকে মানুষের মধ্যে পরিচিত করতে চায়। হয়তো তারা আগামী নির্বাচনে কিছু করবে, এই নির্বাচনে করবে না। আবার এমনিতেও তো আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা হচ্ছে। উচ্চ কক্ষ তো পিয়ার পদ্ধতির প্রস্তাবনা তো আমাদের ঐক্যমত্য কমিশন থেকে আসছে। আবার উচ্চ কক্ষই থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে, কারণ আমাদের সংবিধানে তো উচ্চ কক্ষে কোনো অপশন নাই, তাহলে সংবিধান চেঞ্জ করতে হবে। কারণ সংবিধান কে চেঞ্জ করবে? সংবিধান তো একটা সংসদ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বলবেন যে আমি চেঞ্জ করবো, আমি ইউনুস আমি চেঞ্জ করব, তবে সেটা তো হবে না। হবে না এই কারণে আপনারা কিন্তু ওই গত প্রথমে যদি করতেন এই সংবিধান স্থগিত করে দিলাম, সংবিধান বাতিল করে দিলাম, আমি নতুন করে বানাবো, বিপ্লবী সরকার, তখন মানতে পারতাম। আপনি 1 বছর পরে এসে এই কিছুদিন আগে গত 5ই আগস্ট আপনি ওখানে বসে বসে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করলেন, এবং সেখানে পাঠ করতে যেয়ে জুলাই ঘোষণাপত্রের মধ্যে আপনি বললেন যে এটা একটা সাংবিধানিক সরকার। আপনি যখন নিজেকে সাংবিধানিক বলে ঘোষণা দেন, তখন তো ভাই আপনি এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে তার বাইরে আর যেতে পারবেন না। এখন আপনি ভাই একটা কথা খেয়াল করেন, আপনি একটা গাছের গাছের ডালে বসে ডাল কাটতে পারবেন? পারবেন না তো, আপনাকে বেরিয়ে আসতে হবে। ওই যে একটা আছে, প্রবাদ আছে, আপনি কখনোই নিজের নাক নিজে বন্ধ করে দম বন্ধ হয়ে মরতে পারবেন না, চেষ্টা করে দেখেন, পারবেন না। অন্য কেউ ধরলে না, আপনি উদ্বুদ্ধ করবেন।